আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ভারতে বাংলাদেশে হাই কমিশনে হামলা হয়েছে। তারা বাংলাদেশের হাই কমিশনারকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অথচ মমতা ব্যানার্জি কি বলতেছে যে বাংলাদেশে নাকি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর দরকার, কারণ হিন্দুদের নিরাপত্তা দিতে পারতেছে না বাংলাদেশের প্রশাসন। চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করার পর থেকে কিন্তু এগুলো শুরু হয়েছে, অথচ হিন্দু একজনও মরেনি বা কেউ লাঠিপিটাও হয়নি। মুসলমান একজন আইনজীবী মরেছে, তারপরেও ভারতের এটা নিয়ে মিথ্যাচার চুলকানি যেন শেষই হচ্ছে না। তারা একের পর এক মিথ্যা নিউজ করতেছে এবং মোদি, মমতা ব্যানার্জি এরা পর্যন্ত ওই মিথ্যা নিউজের উপর ভর করে বাংলাদেশকে নিয়ে বিশ্বের বুকে একটা গোলমাল সৃষ্টি করার চিন্তা ভাবনা করতেছে। এদিকে আপনারা দেখছেন যে বর্ডারে আবার তারা জড়ো হচ্ছে যে আমরা বাংলাদেশে যাব, যে হিন্দু ভাইদেরকে উদ্ধার করব, চট্টগ্রাম, খুলনা, এগুলো মানে জেলা শহর বিভাগ, ওই শহরগুলো আমরা নিয়ে নেব। এই হলো ব্যাপার। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে ফেস দ্য পিপল একটা সুন্দর প্রতিবেদন করেছে। চলুন আমরা সেই প্রতিবেদনটা একটু দেখে আসি। এটা ভারতের চোখে বাংলাদেশের কোনো সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা মন্দিরে হামলার দৃশ্য নয়, বরং ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনের উপর আক্রমণের দৃশ্য। ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর হামলার শিকার হয়েছে সেদেশে অবস্থিত বাংলাদেশি হাই কমিশন। তারা শুধু হাই কমিশনের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করেনি, বরং কর্মচারীদেরও মারধর করেছে। এ ঘটনার পরও ভারত সরকার হামলাকারীদের কোনো ধরনের দমন করার চেষ্টা করেনি এবং বাংলাদেশি কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা পরিপূর্ণ ব্যর্থ হয়েছে। অথচ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানান। বিধানসভায় শীতকালীন অধিবেশনে দেওয়া এক বক্তব্যে মমতা বলেন, বাংলাদেশে যদি ভারতীয়রা আক্রান্ত হয় তবে আমরা তা সহ্য করব না, প্রয়োজনে তাদের দেশে ফিরিয়ে আনতে হবে। মমতা আরও বলেন, আমাদের প্রিয়জনরা বাংলাদেশে আছেন, ভারত সরকার এই বিষয়ে যে অবস্থান নেবে আমরা তা মেনে নেব। পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারকে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আহ্বান জানান। এছাড়াও দেখা যাচ্ছে বাংলাদেশ সম্পর্কে ভারতীয় মিডিয়া ব্যাপক মিথ্যা প্রচারণা চালাচ্ছে। বাস্তবতা হলো, সম্প্রতি বাংলাদেশে হিন্দু জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করায় আদালত প্রাঙ্গণে উগ্রবাদী ইসকনের সদস্যরা প্রকাশ্যে অ্যাডভোকেট আলিফকে নির্মমভাবে হত্যা করেছে। তবুও বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি, বরং দেশের জনগণ বারবার ধৈর্যের পরিচয় দিয়ে এসেছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার প্রচারণা এতটাই প্রবল যে দাবি করছে বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে যেটা মূল ব্যাপার বলা হচ্ছে শাহিন 1, যেটা 2000 থেকে 2500 পর্যন্ত পাকিস্তান থেকে বাংলাদেশকে এরকম একটা আপাতভাবে সিদ্ধান্ত হয়েছে। এবং আরও একটি ক্ষেপণাস্ত্রের কথা বলা হচ্ছে, সেটা নির্দিষ্টভাবে তোমাকে বলবো বাবর ক্রুজ মিসাইল। প্রথম যেটা বলা হচ্ছে সাইন 1, সেটা ব্যালিস্টিক মিসাইল, যার নাগালে থাকবে বিভিন্ন ভারতের বড় বড় জনপদ শহর, দিল্লি, মুম্বাই, কলকাতার মতো শহরগুলো। বলে এই তদারকি সরকারের একটা প্ল্যানিং ছিল বলে একটা গোপন ছক, ইতিমধ্যে সেই ছকের তথ্য গোয়েন্দাদের হাতে এসে পৌঁছেছে। এবং অন্যদিকে বাবর ক্রুজ মিসাইল দিয়ে আমাদের যতগুলো বন্দর শহর আছে, অর্থাৎ 900 কিলোমিটারের মধ্যে ঢাকা থেকে, সেগুলোকে নজর করা বা নজরের মধ্যে নিয়ে আসা এই পরিকল্পনা ছিল। আবার কোথাও দেখা যাচ্ছে স্টুডিওতে কোনো ব্যক্তিকে উপস্থাপন করে দাবি করা হচ্ছে তাকে বাংলাদেশে ভারতীয় হিন্দু বলে পরিচয় দেওয়ায় গণপিটুনি দেওয়া হয়েছে। আমি বলেছিলাম আমি ইন্ডিয়াতে থাকি, তারপর আমার ধর্ম জিজ্ঞেস করে আমি বলি আমি হিন্দু। তারপরে তারা আমাকে সাইডে নিয়ে গিয়ে আমার পকেট ছিনটাই হাতানো শুরু করে। আমার মোবাইল কেড়ে নেয়, আমার টাকা পয়সা সব ছিল পকেটে, সেগুলো কেড়ে নেয়। নাই যাই এই থানা সেই থানা সব দিকে ঘোরাতে লাগে, এই থানা হবে না আরেক থানা হবে, সেই থানা হবে না আরেক থানা হবে। চিকিৎসা করলাম, একটা প্রাইভেট হসপিটাল গেলাম, সেখানে বললো এইখানে হবে না অন্য একটা হসপিটাল হবে। এই করতে করতে অথচ বাস্তবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। ভারতের এমন আচরণের জবাবে বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নেবে তা এখন দেখার বিষয়। বাংলাদেশ সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চেয়েছে, কিন্তু একের পর এক ষড়যন্ত্র এবং অপপ্রচার সত্ত্বেও বাংলাদেশের জনগণ ধৈর্য ধরে আসছে। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, ভারতের এমন আচরণ আন্তর্জাতিক সম্পর্কের জন্য ক্ষতিকর। ভারত সরকারকে দ্রুত এ ধরনের মিথ্যা প্রচারণা বন্ধ করতে হবে এবং বাংলাদেশি কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবে সাম্প্রতিক ঘটনাগুলো এই সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। ভারত সরকারের উচিত বাংলাদেশ হাই কমিশনের উপর হামলার সুষ্ঠু তদন্ত করা এবং দোষীদের শাস্তির আওতায় আনা। একই সঙ্গে ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচারণা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া। দর্শক, আপনারা ফেস দ্য পিপলের প্রতিবেদনটা দেখলেন।
তো এখন আপনাদের কয়েকটা জিনিস দেখাতে চাই, সেটা হলো যে এই ভারত সম্পর্কে সাংবাদিক মাহমুদুর রহমান তিনি কি বলেছেন। সাংবাদিক মাহমুদুর রহমান বলেন, আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন, ইন্ডিয়া ছাড়া দক্ষিণ এশিয়ার সব দেশ যদি চলতে পারে আমরা কেন পারবো না। আপনারা জানেন যে ইতিমধ্যে ইন্ডিয়া থেকে সবগুলো পেঁয়াজ টিয়াজ যেগুলো আসে সেগুলো বন্ধ করে দিয়েছে, সমস্যা নেই, আমাদের এখন পাকিস্তান থেকে পেঁয়াজ আলু যা লাগে তাই আসবে, আপনাদের ওগুলো নেব না। ইন্ডিয়া ছাড়া দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ যদি চলতে পারে তাহলে আমরা পারবো না কেন, মাহমুদুর রহমান এটা বলেছেন। আমিরা জামাত কি বলেছেন সেটা দেখেন, আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন, ভারত নিজের দেশে তার প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে যেখানে ব্যর্থ, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের থাকতে পারে না। বাংলাদেশের জনগণ তাদের মাথার উপর কারো দাদাগিরি পছন্দ করে না। আমরা বাংলাদেশের জনগণকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি, জাতীয় ঐক্যই তার কার্যকর ঔষধ। এরপর আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে ঢাবির জগন্নাথ হলের হিন্দু ধর্মাবলী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। হিন্দু ধর্মাবলী যারা শিক্ষার্থী আছে তারা বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশের উপ হাই কমিশনের হামলার প্রতিবাদে। তাদের মিছিলের স্লোগানটা ছিল এরকম, জেগেছে রে জেগেছে সনাতন জেগেছে, ভারতে আগ্রাসন মানবে না রে জনগণ, স্লোগানে মুখরিত করেছে ঢাবি অঞ্চল। তাহলে দেখেন, এই ভারতের এই দাদাগিরি কিন্তু বাংলাদেশের হিন্দুরাও পছন্দ করে না, মানে গুটি কয়েক হিন্দু ছাড়া। আর এরা আমাদের মানে কি বলবো আপনাদের, এই হাসিনা যাওয়ার পর থেকে এদের সব কর্তৃত্ব শেষ, এদের মাথা ঘুরে গেছে যে আমরা এই দেশের উপর এত দাদাগিরি করে চলে এসেছি, আমরা এত কিছু ইনভেস্ট করেছি, এত কিছু করলাম, সেই দেশটা এখন আমাদের হাতছাড়া হয়ে গেল। এই কারণে আর হাসিনা তো কোটি কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, সেগুলো দিচ্ছে এই ভারতের মিডিয়াদেরকে, নেতাকর্মীদের দিচ্ছে, তারা এরকম করে নিউজ করতেছে এবং মানে মিথ্যা বুলি উড়াচ্ছে। তো প্রিয় দর্শক, আপনাদের আরেকটা দেখাচ্ছি স্ক্রিনশট, আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন, এটা ফেস দ্য পিপলের স্ক্রিনশট। এখানে আসিফ মাহমুদ কি বলেছেন দেখেন, যদি ভারতের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাইতে পারে। সেক্ষেত্রে শান্তিরক্ষা মিশনে সৈন্য সহায়তা বাড়িয়ে সহযোগিতা করতে পারে বাংলাদেশ। এখানে সুন্দর একটা কথা বলেছে আসিফ মাহমুদ। আপনারা জানেন যে বাংলাদেশের কিন্তু শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অনেক সংখ্যক সৈন্য আছে। তো এই কারণে বলছে যে ভারতকে উদ্দেশ্য করে বলেছে, তোমরা যদি হাই কমিশনারকে নিরাপত্তা দিতে ব্যর্থ হও তাহলে তোমরা জাতিসংঘের শান্তি মিশনের রক্ষী নিতে পারো, আর রক্ষীর যদি শর্ট পড়ে তাহলে বাংলাদেশেরা সেই রক্ষী পূরণ করে দেবে, কারণ বাংলাদেশে অসংখ্য রক্ষী সেখানে থাকে। তো প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের সবাই যে এই মোদির সাথে বা মমতার সাথে একমত তা কিন্তু না। পশ্চিমবঙ্গের একটা সাংবাদিকের কথা আপনাদের শোনাবো, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এটাই হচ্ছে আসল সাংবাদিক। বাংলাদেশের সাংবাদিকদের এরকম নিরপেক্ষ হওয়া উচিত। তো চলুন সেই সাংবাদিক কি বলেছে আমরা এটা একটু শুনে আসি। অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, তিনি, তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলবে, এর কারণটা কি? না, আমি প্রথম সারির নিউজ চ্যানেল বা নিউজ পেপারে গত দুদিন আগেও পড়ছিলাম, সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার নামে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে বাংলাদেশে। তো সেখানে যদি হাসিনাকে ফিরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তার একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে বা তার উপর একটা আক্রমণের সম্ভাবনা রয়েছে, সেই জন্য ভারত হয়তো আগলে রাখছে। আপনার ইন্টারেস্টটা কি হাসিনাকে রক্ষা করার? আপনার ইন্টারেস্টটা কি আমি এটা বুঝতে পারছি না। শেখ হাসিনা যেহেতু দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল, সে কারণে একটা, তার মানে আপনি বলতে চাইছেন যে শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে বা আমাদের সরকার চাইবে তার কর্মচারীকে নিরাপত্তা দিতে। এটা মানবিকতার দিক থেকে হয়তো। আপনি যখন শেখ হাসিনার নির্দেশে পুলিশ গুলি চালালো, রিয়া গোপ বলে একটা 7 বছর বয়সী হিন্দু মেয়েকে স্নাইপার গুলি করে মারলো, যখন 1.5 সহস্রাধিক মানুষকে এই শেখ হাসিনা নামক মহিলা 20 দিনের মধ্যে গুলি করে মারলেন, তখন কি মানবিকতা কোথায় ছিল? তখন সে মানবিকতা কোথায় ছিল? এই গণহত্যার জন্য তো অবশ্যই শেখ হাসিনার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। তার বিচার বাংলাদেশের মানুষ করবেন কি করবেন না অন্য ব্যাপার, কিন্তু যদি আমাদের দেশের সরকার বা আমাদের রাষ্ট্র মনে করে যে শেখ হাসিনা তার পুরাতন ভৃত্য, দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী এবং এখন মালিকের কর্তব্য যখন ভৃত্য বিপাকে পড়েছে তখন তাকে নিরাপত্তা দেওয়ার, আমি মনে করি সেইটা আমার দেশের জন্য এটা ভালো সিদ্ধান্ত নয়। শেখ হাসিনার যা হবে বা হবে না সেটা বাংলাদেশের জনগণ বুঝবে। এবং আবারও বলছি, শেখ হাসিনার আমলেও বাংলাদেশে হিন্দু নির্যাতন যথেষ্ট হয়েছে, সমস্ত বিরোধী কণ্ঠস্বর দমন করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের তো এই আগ বাড়িয়ে এই ঝুঁকিটা নেওয়ার কোনো দরকার নেই। পৃথিবীর কোনো দেশ এই ভদ্রমহিলাকে কোনো ঠাঁই দিচ্ছেন না, ওর
পরিবারের মানুষ তো লন্ডনের এমপি। আমি কর্মসূত্রে লন্ডনে থাকি অনেকটা সময়। লন্ডনের 4 জন বাঙালি এমপির মধ্যে একজন তো এই টিউলিপ সিদ্ধি। সেই ইউকে সরকার সে পর্যন্ত এই ভদ্রমহিলাকে আশ্রয় দিচ্ছে না। তাহলে আমাদের কি দায় পড়েছে যে শেখ হাসিনাকে আমরা এখানে আশ্রয় দেব এবং মানুষের গালমন্দের শিকার হব? বাংলাদেশের মানুষের আমাদের তো কোনো প্রয়োজন নেই। আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের যে সরকারই আসুক, ডান বাম মধ্যম যাই আসুক, আমরা তাদের সাথে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক নির্মাণ করব। আমি মনে করি বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল তার ছেদ ঘটার সবচাইতে বড় কারণ হচ্ছে শেখ হাসিনার প্রতি আমাদের পক্ষপাত। যদি আমরা এই পক্ষপাত না করি তাহলে বাংলাদেশ এবং ভারতের মানুষের রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অনেক স্মুথ হবে। শেষ একটি বিষয় যে বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং ভারতীয় মিডিয়ার ভূমিকা, আপনি একজন সাংবাদিক হিসেবে কিভাবে দেখেন? আমার বলার অপেক্ষা রাখে না ভাই। এটা নিয়ে তো আমি একটু আগেই তো বললাম যে বিবিসি, ডয়েচে ভেলের মতো মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া, তারা নিউজ করেছে, যেটা একজন সংবাদকর্মী হিসেবে খুব লজ্জার। কারণ আমিও একটা সময় পর্যন্ত ইন্ডিয়ান মিডিয়ার সঙ্গে ছিলাম, যে চূড়ান্ত অপতথ্য, মিস ইনফরমেশন, ফেক নিউজ প্রচার করা হয়েছে। এই লিঙ্ক আমি শেয়ার করতে পারি, আপনি আপনার দর্শকদেরকে চাইলে দেখাতে পারেন। এটা খুব দুঃখজনক। মানে এইরকম অ্যাকচুয়ালি এটা যেটা হয় যে মিডিয়ার ক্রেডিবিলিটি নষ্ট হয়, সেইটা যেন আমরা না করি। ক্রেডিবিলিটিকে নষ্ট হচ্ছে গদি মিডিয়ার, তার প্রমাণ কিন্তু 2024 লোকসভা নির্বাচন, যে এক্সিট পোল ইত্যাদির কথা বলা হলো, কিন্তু তারপরে ফলাফলটা কিরকম হলো আমরা দেখলাম। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো এই সাংবাদিকের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর গাওজাতুল হিন্দের মনে হয় ডাক এসে যাচ্ছে ধীরে ধীরে। তারা চাচ্ছে যে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লেগে যাক, বা বিশ্বের বুকে বাংলাদেশের মানে কি বলে সম্মান তারা ক্ষুণ্ণ করতে চায়। এবং এই মোদী সরকার বুঝাতে চায় যে হাসিনা ছাড়া বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়, অথচ হাসিনার আমলেই হিন্দুরা সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে। আপনারা দেখেছেন যে ভয়েস অফ আমেরিকার একটা প্রতিবেদন বের হয়েছে, সেখানে কি বলা হয়েছে যে হাসিনার আমলেই হিন্দুরা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই সরকারের দেশ স্বাধীনের পর থেকে হিন্দুরা শান্তিতে আছে। আর আপনারা ভারতে দেখেছেন যে মুসলমানেরা যখন নামাজ পড়ে তখন তারা সেখানে যে মসজিদের সামনে বাদ্যযন্ত্র বাজায়, এ করে সে করে, অনেকভাবে ডিস্টার্ব করে। কিন্তু বাংলাদেশে কি এরকম আপনারা দেখেছেন যে হিন্দুরা পূজা করতেছে, মন্দিরের সামনে যে কেউ কোরআন তেলাওয়াত বাজাচ্ছে বা আজান দিচ্ছে বা মাইক বাজাচ্ছে? না, কখনোই না। আমাদের পার্শ্ববর্তী দাদাবাবুরা এরা হচ্ছে অসভ্য একটা জাতি, মানে এরা কখনোই আমাদের বন্ধু হতে পারে না, এরা বন্ধু হওয়ার মতো এদের যোগ্যতাই নেই। তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।